15 বছরের সরকারের আমলে কি লেভেলের দুর্নীতি, এই যে সুমিত রায়, তুমি একটা কথা বলো, তার বাল্যবন্ধু, তিনি মানে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক, সেটা কি করে হলেন? তাহলে এই বিষয়গুলো মানে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কতটা তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিত এখান থেকে কিন্তু স্পষ্ট। একদম সোজা দেখো, অভিষেক ব্যানার্জি তার যে কতটা ঔদ্ধত্য আমরা এই গত দুদিন ধরে সেটা ভীষণভাবে প্রত্যক্ষ করছি। দর্শকদের আরো একবার মনে করায় সেই বক্তব্যগুলো। তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অ্যারোগেন্সিটা দেখলে সুযোগ একেবারে অন ক্যামেরা আঙুল তুলে কথা বলছেন। কোথায় তাকে যে এতটা হেনস্থা হতে হচ্ছে, তিনি যে অ্যাপোলাইজ করবেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম তাই, তাকে আরো অনেক দায়বদ্ধ হতে হবে। একদম তাকে অনেক মানে মানে তার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আগামী দিনে। তো তিনি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিককে তিনি এই ভাষায় মানে প্রশ্ন করা, মানে তার বক্তব্যটা তো তার দলের বক্তব্য, তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নয়, এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছেন। একেবারে তাই। এবং সেক্ষেত্রে তাকে আগামী দিনে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। অবশ্যই কঠিন লড়াই সামনে, তো কঠিন লড়াই। আজকে তুমি একটা কথা বলো, এই শুভেন্দু অধিকারীর বাড়িতেও তো সিআইডি রেড করেছিল, তার যে কোলাঘাটের যে অফিস, এবং এই শুভেন্দু অধিকারীকে কতগুলো কেস দেয়া হয়েছে, তিনি হাইকোর্টে গিয়ে জামিন নিয়েছে, একটা দুটো তো কেস নয়। এই অর্জুন সিংকে কতগুলো কেস দিয়েছে। তাহলে দেখো, নর্মালি এখন তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যেভাবে বিরোধী আসনে থেকে যে লড়াইটা করেছে, যে কোনো কর্মসূচি করতে গেলে আমরা তো দেখেছি, যে কোনো কর্মসূচি করতে গেলে তাকে হাইকোর্টে পারমিশন নিতে হতো। তাহলে এই পরিস্থিতি বা এই রাজনৈতিক সংস্কৃতি কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। দেখো, একটা কথা মানে বলি, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এবং আমরা যদি এই বিগত 15 বছরের রাজনীতি যদি আমরা দেখি, সেক্ষেত্রে বিরোধী দল যখন থাকে এবং সরকার পক্ষ যখন থাকে, এটা তো ঠিক শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন, আগে যে প্রশাসনিক বৈঠকগুলো হতো, বিজেপির কোনো তো বিধায়ক সাংসদদের তো ডাকা হতো না, কিন্তু শুভেন্দু অধিকারী ডাকছেন। এবং তুমি দেখো বিধানসভাতে যেভাবে শুভেন্দু অধিকারীকে একটা বড় অংশ মানে বড় সময় তাকে সাসপেন্ড করে রাখা হতো, তাকে বলতেই দেওয়া হতো যে কোনো ইস্যুতে তাকে সাসপেন্ড কর। কিন্তু এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে স্পিকারের কাছে আবেদন করলেন যে যদি 50 মিনিট শাসক দলকে বক্তব্য দেওয়া হয়, 50 মিনিট কিন্তু বিরোধী দলের, অর্থাৎ সুস্থ গণতন্ত্র বলতে যেটা আমরা বুঝি যে শাসক বিরোধী দুপক্ষই থাকবে। আমি সুজয়ের কথা ধরে একদম শেষ একটা প্রশ্ন নিয়ে কৌশিকের কাছে আসতে চাই। কৌশিক, এতক্ষণ আলোচনাটা তুমিও শুনেছো, তাহলে কি লাস্টে আমরা এই কথাটা বলতে পারি, তৃণমূল কংগ্রেস আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, অভিষেক ব্যানার্জির আজকের যে অ্যারোগেন্সি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে এতটা ক্ষোভ, তার জন্য কোথাও গিয়ে কিছুটা হলেও মমতা ব্যানার্জি দায়ী? কৌশিক, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা প্রথমেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্তের সম্পর্ক, তার ভাইপো। কিন্তু দায়ী যে সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তো অনস্বীকার্য, সেটা তো স্বীকার করতেই হবে। কারণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, বিরোধিতা করে এ রাজ্যে ক্ষমতায় এসছে, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, লোকসভায় একজন মাত্র সদস্য সংখ্যা, বিধানসভায় 2-3জন নিয়ে সে ক্ষমতায় এসেছিল, এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দক্ষিণ কলকাতা থেকে জিতে আসতেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা কিন্তু অন্য স্তরে। সেই সাজানোর বাগানে এসে অভিষেক তছনছ করে দিয়ে গেল পুরো বিষয়টা। এবং তুমি যেটা আলোচনায় উঠে আসছিল বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, কিসের জোরে এখনো পর্যন্ত মানে ঢাল নেই, তলোয়ার নেই,
নিধিরাম সর্দার হ্যাঁ। সে তার বাড়ির নিচে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছে কিসের জোরে? আজকে ভুলে যাচ্ছে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে কি আচরণ করা হয়েছে। কোচবিহারের তৃণমূল নেতা মিহির গোস্বামীর কথা মনে পড়ছে। এই মিহির গোস্বামী দল ছেড়েছিল এই বালক অভিষেকের জন্য, এবং তুমি ভাবতে চিন্তার বাইরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দলটা আজকে শেষ হয়ে যাওয়ার মুখে, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী সম্পূর্ণভাবে দলটাকে একটা সাইনবোর্ডে পরিণত করেছে। কম অত্যাচার করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তোমার মনে আছে ডিজে বাজানোর কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? একজন রাজনৈতিক একজন দলীয় প্রতিনিধি, সে কখনো এরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারেন? শুভেন্দু অধিকারী যথেষ্ট মানে তিনি প্রতিহিংসা করেন না, এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হননি। এটা যদি পালাবদল না হতো, আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে কি আচরণ করা হতো সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে। কোথায় সুমিত রায়? সুমিত রায়কে লুকিয়ে রাখা হয়েছে কেন? কি এমন গোপন চাবিকাঠি রয়েছে সুমিত রায়ের কাছে? যদি দুধ কা দুধ পানি কা পানি স্বচ্ছতার সঙ্গে দেখা যায়, তাহলে তো সুমিত রায়ের অবিলম্বে আত্মসমর্পণ করা উচিত। যদি কোন রকম ত্রুটি না থাকবে, দুর্নীতির অভিযোগ না থাকবে। কোথায় সুমিত রায়? যথেষ্ট ন্যায়ের পরিচয় দেখাচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী, তিনি সুমিত রায়েরও মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও মুখ্যমন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মুখ্যমন্ত্রী, তিনি আপামর রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী কিন্তু যথেষ্ট ধৈর্যের সঙ্গে এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর সিদ্ধান্ত নেননি। কিন্তু এটা যদি আজকে পালাবদল না হতো, সেদিনের যে হুমকি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে বাজানোর, বুঝতে পারছো রাজ্যের বিরোধীদের মানে তৎকালীন বিরোধীদের কি অবস্থা হতো? সেটা কিন্তু শুভেন্দু অধিকারী হতে দেননি। এটাই তার মহত্ব। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সম্পর্কে না বললেই নয়, তিনি কিন্তু চূড়ান্ত ক্ষমতালোভী এবং বিশেষভাবে খুব রাফ একজন, মানে তিনি রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বেসিক্যালি তিনি রাজনীতিবিদ নন। কারণ রাজনীতিবিদ হলে পরে ওই ভাষায় কথা বলতেন না। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় কথা বলতে আমরা দেখিনি, বা শুভেন্দু অধিকারীকেও কিন্তু কখনো এরকম ভাবে মেজাজ হারাতে আমরা দেখিনি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেজাজ হারাচ্ছেন। সব মিলিয়ে বিষয়টা যেদিকে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে মুখোমুখি গোয়েন্দারা জেরা করবেন, সেখানে কুণালদা হয়তো কিছু কথা বলবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে আরো বেশি ফিউরিয়াস হয়ে উঠতে পারেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক লোক নন, তিনি ক্ষমতাটাকে ভোগ করতে এসেছিলেন এবং শেষ করে দিয়ে চলে গেলেন। একদম তাই, একদম। অবশ্যই এই আলোচনা বোধহয় এখানে শেষ করার মতো কোনো রকম কোনো বিষয় আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু কোথাও গিয়ে সময়ের কাছে আমাদেরকে থামতে হচ্ছে। অনেক ধন্যবাদ কৌশিক, সুজয়, তোমাকেও ধন্যবাদ। এত সুন্দর করে গোটা বিষয়টা আমরা দর্শকদের সামনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আগামী দিনে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস তাদের অস্তিত্ব কি থাকবে, নাকি ক্ষয়িষ্ণু হতে হতে এই দলটা মিলিয়ে যাবে? উত্তরটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।